হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। নানা রকম স্পেকুলেশন হচ্ছে এটা নিয়ে, নানা রকম, কারণ মধ্যপ্রাচ্য দীর্ঘদিন থেকে বহু দশক ধরে খুবই উত্তপ্ত হয়ে আছে। আর এই মুহূর্তে মধ্যপ্রাচ্য সম্ভবত স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে আছে। ইসরায়েল যখন গাজার উপরে আক্রমণ শুরু করেছে তখন থেকে, আর ইরান তো এর সাথে জড়িত, এরকম নানান রকম বিশ্বাসযোগ্য তথ্য আমাদের কাছে আছে। সব কিছু মিলে ইরানের প্রেসিডেন্ট যখন দুর্ঘটনায় মারা যান তখন নানান রকম স্পেকুলেশন হবে, এটা খুব স্বাভাবিক। আমরা একটু ছোট্ট টাইম লাইনটা দেখি, তারপর আসলে যেসব তত্ত্ব, ষড়যন্ত্র তত্ত্ব নানানভাবে আসছে সেগুলো নিয়ে একটু আলাপ করতে চাই এবং ইরানের জন্য সামনে কি পরিস্থিতি আছে সেটা নিয়ে বলবো। প্রেসিডেন্ট রাইসি গিয়েছিলেন একটা বাঁধ উদ্বোধন করতে আজারবাইজানের সাথে। আমি একদিন আলোচনা করব যে পৃথিবীর অন্যতম শিয়া মেজরিটির দেশ হলেও আজারবাইজানের সাথে ইরানের কিন্তু খুব বড় সংঘাত আছে, এবং আজারবাইজানের সাথে মানে ইরানের বর্ডারে আজারবাইজানের সাথে ইরানের একটা প্রভিন্স আছে ইস্ট আজারবাইজান নামে। তো ওই জায়গায় উনি গেছেন এবং দীর্ঘদিন তাদের যে খারাপ সমস্যা সম্পর্ক ছিল আজারবাইজান এবং আর্মেনিয়া যুদ্ধের সময়, সারপ্রাইজিং লাগবে অনেকের কাছে, আমি আগের একটা ভিডিওতে বলেছি আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধটা ফলো করলে বোঝা যাবে আসলে জিও পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স শুধুমাত্র স্বার্থ দিয়ে হয়। যাই হোক, ওই যুদ্ধে ইরান আর্মেনিয়ার পক্ষে ছিল। যাই হোক, এখন তারা আজারবাইজানের সাথে সম্পর্ক একটু ভালো করার চেষ্টা করছে। সেই বাঁধ উদ্বোধন করে তিনি প্রাদেশিক রাজধানীতে ফিরছিলেন, তখন হেলিকপ্টার দুর্ঘটনা হয় এবং আমরা পরে জানতে পারি উনি এবং আরোহী সবাই, সাথে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তার দেহরক্ষী সহ যারা ছিলেন সবাই, 11 জন সম্ভবত সাকুল্যে মারা গেছেন ওই দুর্ঘটনায়। বেল 212 অত্যন্ত পুরনো একটা মার্কিন হেলিকপ্টার তারা ব্যবহার করছিলেন, অত্যন্ত পুরনো, এমনকি ওই হেলিকপ্টারটা এখন আর প্রডিউসও করা হচ্ছে না। তো সেই রকম একটা হেলিকপ্টারে উনি গেলেন, এইসব নিয়েও প্রশ্ন আসছে, আমি আসবো সেই জায়গায়। তো উনি মারা গেলেন। মারা যাওয়ার পর মুহূর্তের মধ্যে যে স্পেকুলেশনটা তৈরি হয়েছিল, আগে সেটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে এর সাথে ইসরায়েল জড়িত। ইসরায়েল কি সত্যিকার অর্থে ইরানের সাথে একটা ফুল ফ্লেজেড যুদ্ধ চাইছে? প্রশ্নটা এই কারণে আসলো যে বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশে ভীষণ চাপের মুখে আছেন, তার দলের মধ্যে, জোটের মধ্যে উনি আদতে কোনো পরিকল্পিতভাবে গাজা আগ্রাসন চালাচ্ছেন কিনা এবং সেটার ভবিষ্যৎ কি, এই প্রশ্নে বিভক্ত হয়ে গেছে ইভেন সরকারি। সুতরাং এই চাপের মধ্যে থেকে একটা বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়া যদি তার দিক থেকে করা সম্ভব হয়, তাহলে তার ক্ষমতায় থাকাটা ফর দ্য টাইম বিং অ্যাটলিস্ট টিকে যায়, এই ধরনের একটা ন্যারেটিভকে দেওয়ার চেষ্টা করছেন। আমি শুরুতেই এই বক্তব্যটার বিরুদ্ধে বলতে চাই। ইরানের সাথে একটা ফুল ফ্লেজেড যুদ্ধে জড়িয়ে পড়ার ইচ্ছে পূরণ করার সক্ষমতা ইসরায়েলের ছিল কিছুদিন আগেই। আমাদের মনে থাকার কথা, আই মেড এ ভিডিও, একটার বেশি করেছি আসলে, ভিডিও করেছি। সেটা হচ্ছে সিরিয়াতে যে ইরানি কনসুলেটে হামলা হলো, তারপর ইরান যে সরাসরি তার ভূমি থেকে ইসরায়েলে আক্রমণ করেছিল, তার পাল্টা জবাবে ইসরায়েল কিন্তু ফুল ফ্লেজেড একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ার মতো হামলা করতে পারত। কিন্তু ইসরায়েলও এমনভাবে করেছে যাতে মনে হয় বা আমরা খুব স্পষ্টভাবেই বুঝতে পারি যে ইসরায়েল আসলে যুদ্ধ, ফুল ফ্লেজেড যুদ্ধ অন্তত ওই মুহূর্তে চাইছে না। যদি ইসরায়েল যুদ্ধ চাইতো ইরানের চাইতে পুরোপুরি, তাহলে তো সে তখনই পূর্ণাঙ্গ আক্রমণ করতে পারতো, অল আউট অ্যাটাক করতে পারতো এবং যুদ্ধটা ঘটিয়ে দিতে পারতো। সুতরাং ইসরায়েল যুদ্ধ চাইছে না একজন প্রেসিডেন্টকে হত্যা করে, এটা আমরা বলতে পারি। এমনকি এই প্রেসিডেন্টকে হত্যা যদি ইসরায়েল করেও থাকে, যুদ্ধটা কি হতো? সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসবো একটা করে। এখন প্রশ্ন হচ্ছে, তারপরও কি ইসরায়েল একজন প্রেসিডেন্টকে হত্যা করতে পারে না, চেষ্টা করতে পারে না? উত্তর হচ্ছে পারে, কিন্তু ইসরায়েলের এরকম ট্র্যাডিশন নাই। ইসরায়েল আজ পর্যন্ত ইরানের কোনো পলিটিক্যাল পিপলকে, প্রেসিডেন্ট দূরেই থাকুক, কোনো মন্ত্রীকেও কখনো টার্গেট করেনি। যদিও ইসরায়েল ইরানের নিউক্লিয়ার যে বিজ্ঞানীরা আছেন, পারমাণবিক বিজ্ঞানীরা আছেন, তাদেরকে টার্গেট করেছে এবং অনেকজনকে তারা হত্যা করতে পেরেছে। ইরানের মাটিতে গিয়ে কিছুদিন আগে হত্যা করা হয়েছিল, আমরা জানি। শুধু ইসরায়েল এটা করে এবং এটা এক ধরনের, তারা সেটা যে করে সেটা তারা এক ধরনের অস্বীকারও করে না, সুতরাং এটা আমরা ধরে নিতে পারি। কিন্তু তারপরও কি পারে না? রাইসি যে ধরনের ঝামেলা তৈরি করছেন মধ্যপ্রাচ্যে, তাকে সরিয়ে দিলে ইরান তার পলিসিগত জায়গা থেকে
সরে আসতে পারে, এরকম কোনো বোধ কি ইসরায়েলের হতে পারে? কারণ রাইসি কেমন মানুষ, কি মানুষ, সেটা নিয়ে একটু কথা বলি, তাহলে ওই জিনিসটা বোঝা যাবে। এই ভদ্রলোক ইরানের চিফ জাস্টিস ছিলেন। শুধু সেটা না, ওনার বিরুদ্ধে খুব অতি কট্টর হওয়ার অভিযোগ আছে। উনি কট্টর তো বটেই, কট্টর প্রেসিডেন্ট আরও ছিলেন, আহমেদিনেজাদ ছিলেন। কিন্তু ইনি মারা যাওয়ার পর আমরা দেখলাম খুব ক্লিয়ারলি অনেক ইরানিয়ান আনন্দ করছে, এমনকি খোদ ইরানে আতশবাজি ফোটাতে দেখা গেছে। বাইরে ইরানিয়ান যারা এক্সাইল ডায়াসপোরা আছে তারা তো আনন্দ প্রকাশ করেছেই, ইরানের মধ্যে খোদ আনন্দ প্রকাশ করা হয়েছে। উনি আজকে না, আমরা পেছনে আসি, রিসেন্ট ঘটনায় তো আসবোই, পেছনেও যদি যাই, 1988 সালে একটা ট্রাইব্যুনাল মতো হয়েছিল, যারা ইতোমধ্যে বিভিন্ন যে বিরোধী রাজনীতিবিদ ছিল, যারা জেলে ছিল, তাদেরকে কারাদণ্ডই দেওয়া হয়েছিল, সেগুলোর এক ধরনের বিচার করে বহু মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সংখ্যাটা নিয়ে ডিবেট আছে, সংখ্যাটা 5000-এর আশেপাশে বলে কেউ বলেন। যে 5 জন ব্যক্তি মূল বিচার কার্যের সাথে মানে সংযুক্ত ছিলেন, তার মধ্যে রাইসি একজন। সুতরাং সে সময় থেকেই শুরু। এরপরে উনি যখন প্রেসিডেন্ট হলেন, তখন সর্বশেষ যে মাসা আমিনি, একজন নারীর মাথা ঢাকা না নিয়ে ওদের যে মানে পুলিশি হেফাজতে তার মৃত্যুর পর যে মুভমেন্ট শুরু হয়, অত্যন্ত ব্রুটালি সেটা ক্র্যাকডাউন করা হয়েছে বলে সারা বিশ্ব যেমন মনে করে, ইরানেরও বহু মানুষ মনে করে। ফলে তিনি তখনও চরমভাবে অজনপ্রিয় হয়ে ওঠেন, কারণ ওই মুভমেন্টের সময় খুব সাধারণ ইরানিয়ানরা রাস্তায় নেমে এসেছিল, তাদের ওপরে ক্র্যাকডাউন হয়েছে, হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে। সুতরাং উনি অত্যন্ত অজনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু যেটা হয়, অজনপ্রিয় হওয়া তো বড় ব্যাপার না। ব্যাপার হচ্ছে ইরানের ক্ষেত্রে যেটা হয়, জনপ্রিয় হন অজনপ্রিয় হন, আপনার আসলে ক্ষমতার খুঁটিগুলো ভিন্ন জায়গায়, সেগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি ক্ষমতায় থাকবেন, এবং এরকম পপুলার আপরাইজিংয়ের মাধ্যমে ইরানের সরকার বা প্রেসিডেন্টের পতন হওয়া খুব সোজা ব্যাপার না। এখন ওনার ঢংটা কি, এবং উনি অনেক বেশি আলোচিত হচ্ছেন। এই জায়গায় আরও একজন প্রেসিডেন্ট যদি হতো, হয়তো এতটা হতো না। ওনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কারণ উনি ইরানের যে সুপ্রিম লিডার, তার উত্তরসূরি হবেন, এই রকম একটা কানাঘুষা অনেকটাই নিশ্চয়তা ছিল বলে মনে করা হয়। ইরানের পাওয়ার স্ট্রাকচারটা একটু বোঝা দরকার। মানে এই যে বলছি আমরা, একজন প্রেসিডেন্ট মারা গেছে, এটা আমেরিকার প্রেসিডেন্ট মারা যাওয়া বা ফ্রান্সের প্রেসিডেন্ট মারা যাওয়া ব্যাপারটা যেরকম, ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়াটা মোটেও সেই রকম না। মানে ইরানের প্রেসিডেন্ট কে হন, ইরানের নির্বাচনী ব্যবস্থাটা নিয়ে একটু বলা দরকার, তাহলে বোঝা যাবে। ইরানের নির্বাচন কিন্তু খুবই ফেয়ার হয়, কিন্তু এটা অবাধ হয় না। মানে বাংলাদেশে যেমন আপনি আপনার ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি যে কোনো সময় পার্লামেন্ট নির্বাচন করতে পারেন, আপনি প্রধানমন্ত্রীও হয়ে যেতে পারেন যদি আপনার দল সংখ্যাগরিষ্ঠতা পায়। আর অন্যান্য দেশে যেখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশনস হয়, চাইলে যে কেউ প্রেসিডেন্ট হতে পারে, তাদের বেসিক যে ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করলেই। কিন্তু ইরানের ক্ষেত্রে এটা না, ইরানের যে কেউ চাইলে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে না। আপনি আপনার ইচ্ছে জানাবেন, ইচ্ছে জানানোর পর ইরানের একটা গার্ডিয়ান কাউন্সিল আছে, যেখানে মূলত বিভিন্ন ধর্মগুরুরা থাকেন, এরা মিলে এটাও নিযুক্ত হন। ইরানের যে সর্বোচ্চ ক্ষমতা যার হাতে আছে, তাকে সুপ্রিম লিডার বলে। এই মুহূর্তে আয়াতুল্লাহ আলী খামেনি আছেন। তো তারা ডিসাইড করে কতজন পার্টিসিপেট করতে পারবে। সো কাউকে যদি আপনি পার্টিসিপেট করতে নিষেধ করে দেন, উনি আর প্রেসিডেন্ট নির্বাচন করতে পারছেন না। বাকি যারা পার্টিসিপেট করবেন, তাদের মধ্যে যারা পার্টিসিপেট করেন, সেই ইলেকশনটা ফেয়ার হয়। এখন ইরানে দীর্ঘদিন থেকে প্রেসিডেন্ট কে হবেন, কেমন হবেন, এবং প্রেসিডেন্ট বা ইরানের মধ্যে তো যেহেতু আসলে অন্য কোনো রকম কোনো রাজনৈতিক দল নাই যে পরস্পরের সাথে ফাইট করছে, ইরানের এই সিস্টেমের মধ্যেই দুটো ধারা তৈরি হয়ে গেছে, একটা কট্টর ধারা আর একটা লিবারেল ধারা। এটা নিয়ে প্রেসিডেন্টদেরকে নাম বললে আমরা বলে দিতে পারি, রাইসি কট্টর, এবং কট্টর মানে হলো ভীষণ কট্টর। ওনার মতো কট্টর সম্ভবত সহসা আসেনি। আমরা যে তার আগের জনের কথা বলি, রুহানি লিবারেল, তার আগে আহমেদিনেজাদ কট্টর, তার আগে খাতামি লিবারেল, আমরা এভাবে বলতে পারি। তার আগে রাফসানজানি লিবারেল। সুতরাং আমরা এই ধরনের একটা হিসাব করতে পারি, কট্টর এবং লিবারেলদের একটা সংঘাত আসলে আছে। এখন একজন প্রেসিডেন্ট যখন হন, মোটা দাগে স্টেটের পলিসি সুপ্রিম লিডার ঠিক করেন, এটা ইমপ্লিমেন্ট করেন যিনি প্রেসিডেন্ট হবেন তিনি, কিন্তু এতটাও ক্ষমতাহীন তা না। প্রেসিডেন্টরা সুপ্রিম লিডারের সাথে বার্গেইন করতে পারেন, যেহেতু উনি প্রেসিডেন্ট, উনি ম্যান্ডেট পেয়েছেন, অন্তত সেই নিয়ন্ত্রিত নির্বাচনের মধ্য দিয়েও
সুতরাং বার্গেইন করতে পারেন। এবং ইরানের যে লিবারেল প্রেসিডেন্টরা ছিলেন তারা ইরানের অভ্যন্তরীণ নানা বিষয়ে জনগণের পক্ষে ছাড় দিয়ে সংস্কার করার চেষ্টা করেছেন, সফল হয়েছেন। পশ্চিমের সাথে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করেছেন, আক্রমণাত্মক কম থাকতে চেয়েছেন তাদের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে স্যাংশন তারা তুলে নিতে পারবেন। এই ধরনের চেষ্টা লিবারেলদের দিক থেকে হয়েছে। রাইসি ছিলেন কট্টর, এবং কট্টর এই কারণেই হয়তো সুপ্রিম লিডারের ভবিষ্যৎ প্রতিনিধি, ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে তার নামটা খুব জোরে সোরে এসছে। যিনি সুপ্রিম লিডার আছেন তার বয়স, খামেনির বয়স 85, উনি ক্যান্সার আক্রান্ত, সুতরাং উনি খুব বেশি দিন আর বাঁচবেন। বয়স ইটসেলফ ইজ এ প্রবলেম, এবং এই বয়সে ক্যান্সারের পেশেন্ট, খুব বেশি দিন বাঁচবেন। সো ইরানে দীর্ঘদিন থেকে তার উত্তরসূরি হওয়া নিয়ে ডিবেটটা হচ্ছে। সো রাইসি মারা যাওয়া অনেক বেশি আলোচিত হচ্ছে, কারণ তাকেই সবচেয়ে বেশি সম্ভাবনা মনে করা হচ্ছিল উনি উত্তরসূরি হবেন। এই উত্তরসূরি হিসেবে আরেকটা নাম আসছে যেটা ইরানে একটু আনইউজুয়াল মনে হবে, সেটা হচ্ছে মুজতাবা, যিনি খামেনির সন্তান, ছেলে। তো এটা কেন সমালোচিত হতে পারে বা কেন এটি একটু আনইউজুয়াল বলছি, সেই যে প্রসঙ্গে আসবো। যে রাইসি যখন এখানে মারা গেলেন তখন প্রশ্নটা আসা শুরু করলো, কারণ ইরানে এই ডিবেটটা শুরু হয়ে গেছে কে হবেন উত্তরসূরি। এই পথটা যাওয়া মানে কিন্তু অলমোস্ট শিওরলি লাইফ লং যাওয়া। রাইসির বয়স 63, উনি আরও 20 বছরও যদি বাঁচেন, 20 বছর পথটা তার অধীনে, যদি না তার গ্রস কোনো দায়িত্বের ভায়োলেশন অথবা উনি অক্ষম হয়ে পড়েন দায়িত্ব পালনে, তখন একটা বোর্ড আছে সেটা তাকে রিমুভ করতে পারে। আদার দ্যান দ্যাট প্রেসিডেন্টরা যেমন 4 বছর করে থাকে, 2 টার্ম থাকে, এরকম কোনো নিয়ম তার ক্ষেত্রে নাই। সুতরাং এই জায়গায় যিনি যাচ্ছেন তিনি আসলে ইরানের হর্তাকর্তায় পরিণত হচ্ছেন। এখন এই পজিশনটা নিয়েও লিবারেল এবং কট্টরপন্থীদের মধ্যে, কনজারভেটিভদের মধ্যে কিন্তু সিরিয়াস ডিবেট আছে। রাইসি এই জায়গায় যদি চলে যান, তার মানে চরম কট্টর একজন মানুষ দীর্ঘ সময়ের জন্য জায়গায় চলে যাচ্ছে, এটা ইরানে লিবারেলদের ওপরে বড় রকম একটা সমস্যা তৈরি করবে। এসব নিয়েই আসলে অভ্যন্তরীণ কারণে ষড়যন্ত্র তত্ত্ব শুরু হয়েছে। বেল 212 যে আমেরিকান হেলিকপ্টার, 60-70 বছরের পুরনো একটা হেলিকপ্টার, এটা এখনও চলছে, এবং এই হেলিকপ্টারটা ওয়েল মেনটেইনড হবে না এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়, কারণ ইরান আমেরিকার স্যাংশনে থাকার কারণে এটার প্রয়োজনীয় স্পেয়ার পার্টস সে নিশ্চয়ই পায় নাই। সুতরাং সে খুব ভালোভাবে মেনটেইন করতে পারে নাই। এখন প্রশ্ন ইরানেই উঠছে যে এত পুরনো, এত বাজে একটা হেলিকপ্টারের প্রেসিডেন্টকে কেন চড়তে দেওয়া হলো। এমআই ব্র্যান্ডের হেলিকপ্টার, রাশান বেশ ভালো আধুনিক কিছু হেলিকপ্টার ইরানে আছে, সেরকম কিছু তথ্য তিনি ব্যবহার করতে পারতেন, কিন্তু সেটা না করে এটা কেন দেওয়া হচ্ছে। ফলে অভ্যন্তরীণ কেউ কি তাকে হত্যা করার চেষ্টা করেছে? করলে অভিযোগের তীর টু সাম এক্সটেন্ট মুজতাবা মানে খামেনির সন্তানের দিকে আসতে পারে। ইরানের অভ্যন্তরের সংকট বড় হয়ে দাঁড়াতে পারে। কারণ হলো, যদি এরকম কিছু হয়, ওরকম সন্দেহ অবিশ্বাসও যদি তৈরি হয়, সেটা ইটসেলফ প্রবলেম তৈরি করবে। আবার ইসরায়েল যদি করে থাকে তার কারণে, আবারও বলছে সে যুদ্ধ চাইছে না, কিন্তু সে যদি মনে করে যে রাইসি যে অ্যাগ্রেসিভলি ইসরায়েলের সাথে বিহেভ করছে, অন্য কোনো প্রেসিডেন্ট, আমরা জানি যে উনি মারা যাওয়ার পর মানে তাদের সুপ্রিম লিডারের অনুমোদন ক্রমে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েছেন, উনি 50 দিনের মধ্যে ইলেকশন দেবেন। সেখানে যদি ভিন্ন কোনো প্রেসিডেন্ট আসে, সেই প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের জন্য, যদি তিনি লিবারেল হন, তাহলে মধ্যপ্রাচ্যের জন্য একটা সফটার অ্যাটিটিউড নেবেন। সেই চিন্তায় ইসরায়েল তাকে হত্যা করে থাকতেও পারে। কিন্তু এটা যদি ইরান বুঝতেও পারে, ইসরায়েলের পক্ষে আসলে স্বীকার করা সম্ভব না। আমরা বুঝতে পারছি কারণটা, কারণ এটা স্বীকার করা মানেই হচ্ছে ইসরায়েলের ওপর একটা ফুল ফ্লেজেড যুদ্ধে ইরানকে যেতে হবে। ইরান এই মুহূর্তে সেটা যাবে বলে আমরা মনে করি না, কারণ এটা হলে ইরান সোফার বিভিন্ন দিকে যে অর্জন করেছিল সেটা ধ্বংস হয়ে যাবে। ইরান কী করতে পারে সেটা নিয়েও কথা বলবো। কিন্তু যেটা বলছিলাম, ইরানের যে অভ্যন্তরীণ সংকটের কথা, এই সংকটটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে। রাইসি সম্ভবত সুপ্রিম লিডার হয়েই যেতেন। সম্ভবত বলছি কারণ হলো, সুপ্রিম লিডার আসলে কাগজে কলমে একটা বডি আছে, ওটা দিয়ে তৈরি হয়, কিন্তু ওই বডিটাও আসলে পুরোপুরি যিনি এই মুহূর্তে সুপ্রিম লিডার তার কন্ট্রোলড। এবং তার চাইতে জরুরি কথা, ইরানের ক্ষমতার আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। আমরা পাকিস্তানের কথা খুব বলি যে পাকিস্তানে মিলিটারি ডিফ্যাক্টো ক্ষমতায় থাকে, এখানে ডিফ্যাক্টো না হলেও ইরানে যেটা হয়, একটা মিলিটারির একটা মানে এলিট অংশ, IRGC, ইসলামিক রিপাবলিকান গার্ড কর্পস,
যেটার কুদস ফোর্সের চিফ কাসেম সোলেমানিকে আমরা চিনি, যাকে আমেরিকা হত্যা করেছিল। এটার কুদস ফোর্সটা স্টেটের বাইরে অপারেট করে। আইআরজিসির কিন্তু একটা গুরুত্বপূর্ণ সে আছে এই ইরানের রাজনীতির ক্ষেত্রে, কে কী হবেন না হবেন সেই ক্ষেত্রে। রাইসি কিন্তু আইআরজিসি সাপোর্টেডও ছিলেন। সুতরাং আইআরজিসি সাপোর্টেড যদি হয়ে থাকেন, আইআরজিসি তাকে পছন্দ করতেন, উনি হয়তো হয়েই যেতেন। সুতরাং এখানে তার মৃত্যুর সাথে সাথে মানে আইআরজিসিও চাইবে তাদের একজন সুপ্রিম লিডার। এবং আমরা অনেকে হয়তো জানি না যে মিলিটারি যেমন সব স্টেটের সর্বোচ্চ ব্যক্তিকে রিপোর্ট করে, আইআরজিসি কিন্তু স্টেটের মানে সরকারের সর্বোচ্চ ব্যক্তি। যেমন আমরা প্রেসিডেন্টের কথা জানি অন্যান্য জায়গায়, এখানে প্রেসিডেন্টকে উনি রিপোর্ট করেন। আইআরজিসি আসলে সরাসরি সুপ্রিম লিডারের তত্ত্বাবধানে। সুতরাং রাইসি যখন হচ্ছেন না, তখন কে হচ্ছে? তখন এই জায়গাটা দখলের জন্য টার্ময়েল। বলছিলাম যে আনইউজুয়ালি মুজতবা এই জায়গায় আসতে চাইছেন। আনইউজুয়াল কারণ হচ্ছে ইরানে ইসলামী বিপ্লব যখন হচ্ছে, তার আগে থেকে যখন শাহদের ছিল মানে রাজতন্ত্র ছিল, তখন সিরিয়াস যে সমালোচনা তখনকার যে বিপ্লবী যারা ছিলেন এবং তার নেতা ছিলেন তখন আয়াতুল্লাহ খোমেনি, তারা একটা কথা বারবার বলতেন যে এই বংশ পরম্পরায় যে রাজারা ক্ষমতায় আসে, ক্ষমতায় থাকে, এই জিনিসটা নিয়ে তাদের সিরিয়াস সমস্যা আছে। এখন যেটা সমালোচনা, এবং দীর্ঘদিন থেকে অন্যরা একই সমালোচনা করেছে, ফলে একটা অলিখিত নিয়ম ছিল যে কখনো সুপ্রিম লিডারের সন্তান সুপ্রিম লিডার হবেন না। কিন্তু এখন যদি মুজতবা সেটা হতে যান, সেটা আসলে তাদের দীর্ঘদিনের যে ন্যারেটিভ সেটার খুব সিরিয়াসলি বিপক্ষে চলে যায়, এটা খুব নেগেটিভ হয়ে দাঁড়াবে। সুতরাং উনি হতে চাওয়া নিয়ে প্রশ্ন আসলে থাকবে, খুবই থাকবে। যদিও ওখানকার ক্লেরিকরা যাদের একটা বড় অংশ মুজতবাকে চাইছেন। সুতরাং এটা যদি উনি হতে যান, সেটা নিয়েও একটা টার্মোয়েলের জায়গা আছে, কারণ এটা তাদের নর্মের বিরোধী। এটা সংবিধান বিরোধী তা না, এটা সংবিধানে লেখা নেই, কিন্তু নর্ম, অনেক সময় একটা দেশের নর্ম অনেক ইম্পর্টেন্ট, সেটার বিরোধী হয়ে যায় এবং সেটা নিয়েও অস্থিরতা তৈরি হতে পারে। এবং কেউ বলতেই পারেন যে উনি যেহেতু এত ইনফ্লুয়েন্সিয়াল আছেন, রাইসিকে সরিয়ে দেওয়া হয়েছে, তার হয়ে সম্ভাবনা কেউ আছে বলে বলার সম্ভাবনা থাকতেও পারে। তো সব কিছু মিলে ইরানের মধ্যে একটা টার্ময়েলের সম্ভাবনা আমরা দেখব। সামনে কি আছে? সামনে আসলে ডিপেন্ড করবে প্রেসিডেন্ট কে হচ্ছেন সেটা দেখা। যদিও প্রেসিডেন্ট খুব অনেক কিছু করে ফেলতে পারেন তা না, কিন্তু লিবারেল একজন প্রেসিডেন্ট যদি হন, তিনি ইরানের এই কট্টর অবস্থা থেকে সরে এসে উনি চেষ্টা করতে পারেন যে পশ্চিমের সাথে একটু নেগোশিয়েট করা। যদিও ইরানের ব্যাড এক্সপেরিয়েন্সেস আছে, ইরান চেয়েছিল অনেকে নেগোশিয়েট করে তার এই স্যাংশন উইথড্র করতে, তার নিউক্লিয়ার প্রোগ্রামেও সে এক ধরনের ছাড় দিতে চেয়েছিল, কিন্তু আমাদের মনে থাকার কথা ট্রাম্প ওই চুক্তি থেকে সরে গিয়েছিল। তো সেই চেষ্টা তাদের জায়গা থেকে থাকতে পারে যদি লিবারেল প্রেসিডেন্ট হন, তিনি এত অ্যাগ্রেসিভ বিহেভ করবেন না। আবার যদি উল্টো একজন কট্টর প্রেসিডেন্ট আসেন এবং তিনি যদি মনে করেন ইসরায়েল কোনোভাবে এটার সাথে জড়িত আছে, যদি মনে করে থাকেন, তাহলে ইরান তার প্রক্সিগুলোকে আরও অ্যাক্টিভ করবে। তার 3টা H, হামাস, হেজবুল্লাহ, হাউথি, এদেরকে অনেক বেশি অ্যাক্টিভ করে ইসরায়েলের উপরে সিরিয়াস ঝামেলা তারা তৈরি করার চেষ্টা করতে পারেন। আর কট্টর প্রেসিডেন্ট যদি ইসরায়েলকে সন্দেহ না করেন, তাহলে সোফার মিডল ইস্টে যা যা হচ্ছে এটা উনি ধরে রাখার চেষ্টা করবেন, কারণ এটার মাধ্যমে ইরান এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যাল খেলোয়াড় হিসাবে আবির্ভূত হয়েছে। এখান থেকে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, ইরান যা যা করছিল তা করবে। কিন্তু মূল সংকটটা আসলে আমরা সামনে দেখব, সেটা হচ্ছে সুপ্রিম লিডার কে হবেন, খুব বেশি সময় আর নাই। সেটাকে মাথায় রেখে একটা জিনিস যখন একরকম স্টেবল থাকে, সেটা মোটামুটি মেনে নেওয়া হয়। এখন এই পজিশন নিয়ে নানান রকম আলোচনা হবে, ডিবেট হবে, এবং সেটা নিয়ে যদি ইরানিয়ানদের নিজেদের মধ্যে টার্ময়েল তৈরি হয়, নিজেদের মধ্যে সংঘাত তৈরি হয়, অস্থিরতা তৈরি হয়, এটা মধ্যপ্রাচ্যের জন্য নতুন এক ডাইমেনশন তৈরি করবে। পৃথিবীতে অভ্যন্তরীণ সংকটে থাকা যে কোনো পাওয়ারফুল রাষ্ট্রের টেন্ডেন্সি থাকে সে আসলে এই সংকটটা ছড়িয়ে দেয়, সে সংকটটা ছড়িয়ে দেয়। অভ্যন্তরে যারা থাকে সেটা থেকে দৃষ্টি ঘোরাতে চান জনগণের, তারা তখন কোনো না কোনো বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়েন, এটা ভয়ের জায়গা। সুতরাং ইরানে যদি এটা নিয়ে একটা টার্ময়েল তৈরি হয়, সেটা মধ্যপ্রাচ্যের জন্য দীর্ঘমেয়াদে সমস্যা তৈরি করবে, খুব বড় সমস্যা তৈরি করবে। সুতরাং আমাদের এই প্রেসিডেন্টের পরিবর্তন, কিছু না কিছু পরিবর্তন তো আসলে পলিসিতে আসবেই, কিন্তু আসলে আমাদের খেয়াল রাখতে হবে ইরানের সুপ্রিম লিডার কে হচ্ছেন, সেটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। সময় সেটা বলবে, এবং সেটা যখন আসবে এবং প্রেসিডেন্ট নির্বাচনও যখন আসবে, নিশ্চয়ই সেটা নিয়ে কথা বলবো।